সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম যে একটু ফিগার গুলো দেখো, প্লাস হচ্ছে এই যে এই ফর্মুলা গুলো একটু দেখে আসতে বলছিলাম, তোমরা দেখছো? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা ঠিক ম্যাম আছে, একটা কোশ্চেন ছিল। জি বলো। ম্যাম ফিগার গুলাই এটা না ম্যাম 9.6 ফিগার যেটা 9.6 জি ম্যাম এখানে। হ্যাঁ ম্যাম এখানে নিচের মানে উপরেরটা তো ম্যাম সেম থাকে দুইটাতেই স্যান্ড লেয়ারে। হ্যাঁ ক্লে লেয়ারে হচ্ছে ম্যাম প্রেসার ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়। এই যে এটার কথা বলতেছো? জি ম্যাম এই দুইটা হ্যাঁ। ভ্যারিয়েশনটা কেন হচ্ছে মানে একটু যদি বুঝিয়ে এই দিতেন। ডিস্ট্রিবিউশন এই ডায়াগ্রাম গুলা বেসিক্যালি, এই ডায়াগ্রাম গুলা আমাদের যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার যারা যারা আছেন তারা অনেকবার অনেক রিসার্চ করে করে তোমার এই ডায়াগ্রাম গুলা ফিক্সড করছে, বুঝতে পারছো? এটা বেসিক্যালি ধরো মানে আজকে কালকে থেকে না, এটা অনেক বছর ধরে চলে আসতেছে। যে তারা মোটামুটি ক্যালকুলেশন করে তারা সবকিছু মানে বারবার 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 ডাটা নিয়ে ক্যালকুলেট করে টোরে তারা এই ধরনের একটা প্রেসার ডিস্ট্রিবিউশনের ডায়াগ্রাম তারা রেডি করছে, বুঝতে পারছো? তো আমাদের এই দুইটা মোটামুটি একটু মুখস্থের মতোই করতে হবে, এইটা প্লাস এইটা। বেসিক্যালি আমাদের এটাই প্রয়োজন, আমাদেরকে এটা জাস্ট আমি শেখার জন্য বলতেছি। এই রিলেটেড ম্যাথ আমাদের এখানে আছে, বাট সেই ম্যাথ আমরা করব না, এটা একটু হায়ার লেভেলের আর কি। তোমরা যদি মাস্টার্স এর জিওটেক নিয়ে পড়ো তাহলে তোমরা এই টাইপের ম্যাথ করবা, যে নিচের লেয়ারেও স্যান্ড আছে, এটা একটু ক্রিটিক্যাল, বুঝছো? এটা একটু ক্রিটিক্যাল। আজকে ম্যাথটা করার পরে বুঝবা যে এটা কম্পারেটিভলি ইজি, যদি ক্লে লেয়ার থাকে তাহলে ইজি, এটা একটু ক্রিটিক্যাল। তো আমাদের বেসিক্যালি এটা মোটামুটি একটা ফিক্সড স্যান্ড থাকলে এখানে তো অলওয়েজ স্যান্ডই থাকবে, এটা যেহেতু ব্যাকফিলিং ম্যাটেরিয়াল। আর তোমার এই নিচে যদি স্যান্ড থাকে তাহলে এই ডায়াগ্রামটা এইভাবে এসে এইভাবে যাবে, আর যদি ক্লে থাকে তাহলে এটা একদম স্ট্রেট এসে ভার্টিক্যালি নিচের দিকে গিয়ে তারপর ট্রায়াঙ্গুলার ভাবে যাবে, ঠিক আছে? এই দুটো একদম মোটামুটি ফিক্সড ধরে রাখো, একদম ফিক্সড, এটা কোনো চেঞ্জ নাই কিন্তু, ঠিক আছে? শুধুমাত্র আমরা যখন কনভেনশনাল মেথড করব তখন একটু সিম্পলিফাই করে নিব, এটা একটু ক্রিটিক্যাল তো একটু সিম্পলিফাই করে তারপর কাজ করব। তো সেটা পরের ব্যাপার, আগে আমরা আজকের ম্যাথটা যদি দেখি তাহলে দেখবো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে জাস্ট ফিগারটা আমরা একটু দেখি, যে দেখো এই যে প্রেসার যে আসতেছে সেই প্রেসার ডায়াগ্রামটা কিরকম হচ্ছে, এই শীট পাইলের উপরে তো সেটা প্রেসার দিবে, তাই না? তো এখানে যদি আমরা ধরো একটা এখানে যেহেতু জিনিসটা পুরো ইউডিএল এর মতো আছে, যদি আমরা পয়েন্ট আকারে চিন্তা করি, পয়েন্ট লোড আকারে যদি চিন্তা করি তাহলে কিরকম হবে বলো তো? তাহলে হবে হচ্ছে এই যে একটা পয়েন্ট লোড যদি চিন্তা করি, তাই না? বুঝতে পারতেছো? তা পয়েন্ট লোড দিলে এখানে এরকম হবে, দেন এই পাশ থেকে এভাবে হবে, এই পাশ থেকে এভাবে হবে, তাই না? আচ্ছা, তো মোটামুটি এরকম একটা হরাইজন্টাল লোডিং এর মতো আসবে আর কি। তো সেটাতে পরে যাই, আগে আমরা ম্যাথটা শুরু করি। ফর্মুলা গুলো তো আমরা জানি যে এই ফর্মুলা দুইটা, জাস্ট দুটো ফর্মুলা শিখলেই চলে, এটা শিখে আসছিলাম আগেও আমরা। তো প্রথমত দেখো আমাদের এখানে বলছে ডিজাইন ক্যান্টিলিভার শীট পাইল ইউজিং কনভেনশনাল মেথড শোন ইন দ্য ফিগার। এই ফিগারের মধ্যে একটা জিনিস একটু ভুল আছে, এখান থেকে এতটুকু 3 ফিট, এটা হচ্ছে 10 ফিট, এটা একটু ঠিক করে নাও, এটা 7 ফিট না, এটা 10 ফিট, বুঝে গেছে? ঠিক করছো এটা? আচ্ছা, এবার দেখো প্রথম লেয়ারে অবশ্যই এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, এটা একটু আলাদা করা হয়েছে কারণ এখানে এসে 3 ফিট নিচে পানি চলে আসছে, তো পানির জন্য স্লোপটা একটু চেঞ্জ হবে, এটা আমরা আগেও করে আসছি, আমরা জানি এটা যে পানি যদি চলে আসে, ওয়াটার টেবিল যদি চলে আসে তাহলে আমাদের যে প্রেসার ডিস্ট্রিবিউশনের যে ডায়াগ্রাম সেটা একটু চেঞ্জ হয়। তো বেসিক্যালি আমাদের দেখো এখানে তোমার গামা দেয়া আছে, স্যান্ডের জন্য গামা দেয়া আছে 110, স্যান্ডের জন্য হচ্ছে ফাই দেয়া আছে, ফাই 1 87 ডিগ্রি, C1 দেয়া আছে, যেহেতু এটা লেয়ার 1 এর জন্য দ্যাটস ওয়াই C1 ইকুয়াল টু 0, যেহেতু এটা স্যান্ড সো অফ কোর্স C এর ভ্যালুটা 0 হবে। আর আমরা এই নিচের লেয়ারটা যে ক্লে সেটা কিভাবে বুঝলাম, C এর একটা ভ্যালু দেয়া আছে 800 PSF, ঠিক আছে? এবং অবশ্যই যদি ক্লে লেয়ার থাকে তাহলে ফাই এর ভ্যালু থাকবে না, C এর ভ্যালু যদি থাকে সেখানে ফাই এর ভ্যালু তো থাকে না, এটা আমরা জানি। তারপর গামা 2 ভ্যালু দেয়া আছে, এইটা দেখেই তুমি প্রথমত তোমার কাজ হচ্ছে তুমি জাস্ট ফিগার ড্র করে ফেলবা। কোনটার ফিগার ড্র করবা, তার মানে আমাদের ফিগারটা কিরকম হচ্ছে, প্রথমত কি আসছে ডিস্ট্রিবিউশন উপরে একদম 0, তারপর আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন বাড়তেছে, তারপর কি হবে বলো তো, যেহেতু ওয়াটার লেভেল আসছে একটু স্টিফ হয়ে যাবে,
তাই না? এরকম হবে। তারপরে যেহেতু ক্লে, তারপরে এই অবস্থায় এসে এই, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে প্রেসার ডায়াগ্রামটা। এখন এটা নিচে বড় করে আঁকাই আছে, এই যে দেখো প্রেসার ডায়াগ্রামটা এরকম করে এঁকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি বলছিলাম যে অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার। তো ধরো এই যে এই শীট পাইলটা, এটাকে যদি তুমি রোটেট করো, সাপোজ এইভাবে যদি তোমার রোটেশনটা হয়, ধরো এরকম করে রোটেশনটা হইলো, তাহলে তোমাদের সাথে কথা হয়েছিল লাস্ট ক্লাসে, তাহলে এখানে কি টাইপের প্রেসার হবে বলো তো? অ্যাক্টিভ। অ্যাক্টিভ আর্থ প্রেসার। হ্যাঁ, এখানে টোটালটা জুড়ে কিন্তু অ্যাক্টিভ আর্থ প্রেসার আসতেছে। এখন এখানে যদি আমি এটাকে যদি দুই ভাগে ভাগ করি, এই যে এই জায়গাটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি সাপোজ এই যে, তাহলে এখানে কি আসতেছে বলো তো? এই সাইডে প্যাসিভ। সাইডে প্যাসিভ, একটু দেখে বলো। অ্যাক্টিভ আর্থ প্রেসার। অ্যাক্টিভ আসতেছে এক্স্যাক্টলি। এই সাইডে অ্যাক্টিভ, এটার অপোজিট, এক পাশে অ্যাক্টিভ থাকা মানে অপর পাশে অবশ্যই প্যাসিভ, তার মানে এই পাশে অবশ্যই প্যাসিভ, তাই না? জি ম্যাডাম। সিমিলারলি এখানে হচ্ছে তাহলে কি হবে, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ, এই পাশে প্যাসিভ, প্যাসিভ। ঠিক আছে? তো তার মানে আমরা বুঝতে পারতেছি আমরা যখন এই পোরশনটুকু নিয়ে কাজ করব তখন আমাদের অ্যাক্টিভ করতে হবে, এরপর যখন এই সাইডে চলে আসবে তখন আমাদের অ্যাক্টিভও আছে প্যাসিভও আছে। তো তখন আমরা সেটা কিভাবে করতে হয় পরে দেখতেছি, আগে হচ্ছে আমাদের এই সাইডটা বুঝতেছি যে এটা হচ্ছে অ্যাক্টিভের জন্য আমাদের কাজ করবে। তো প্রথমত আমরা যেহেতু ফাই এর ভ্যালু জানি, তাহলে প্রথমত আমরা কি খুব ইজিলি আমরা কি বের করতে পারতেছি না Ka1 বের করতে পারবো তো নাকি? জি ম্যাডাম। Ka1 এর জন্য ফর্মুলা দেখো, অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট যেহেতু লেয়ার 1 এর জন্য, তাহলে Ka1 কত হবে? 1 - sin phi ডিভাইডেড বাই 1 + sin phi। করে দেখো কত আসে। করতে পারছো? ম্যাম ফায়ার ভ্যালুটা কত? 5 এর ওটা 27 ডিগ্রি, 27 ডিগ্রি, ম্যাম 0.375 0.375 মানে 0.38 ধরতে পারতেছি আমরা, তোমাদের ইচ্ছা 375 ধরতে পারে, তোমাদের উপর এটা। সো K1 বের করলাম, তার মানে আমাদের এখানে K1 টা আমাদের বের হয়ে গেল। তোমরা বের করে দেখাই দিবা যে কিভাবে হচ্ছে, এটা তো ডিরেক্টলি বসাই দিছে। সো বের করে দেখাবা যে 1 - sin 27 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + sin 27 ডিগ্রি। এখন দেখো এটা হচ্ছে লেয়ার 1 এর জন্য তুমি K1 বের করলা, যেহেতু লেয়ার 1 এর সবই অ্যাক্টিভ। এরপর দেখো লেয়ার 2 তে অ্যাক্টিভও আছে প্যাসিভও আছে, তার মানে লেয়ার 2 এর জন্য তোমার Ka ও বের করতে হবে, Kp ও বের করতে হবে, যেহেতু লেয়ার 2 দ্যাটস ইট, K2 আর Kp2। তো যেহেতু এখানে ফায়ার ভ্যালু 0, ফায়ার ভ্যালু 0 হওয়া মানে কি দুইটাই তো 0 হচ্ছে, তাহলে সেকেন্ড লেয়ারের জন্য নাকি? জি ম্যাডাম। বুঝতেছো? আচ্ছা তোমরা একটু রেসপন্স করো, ম্যাথ করাচ্ছি তো, একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝবোই না যে তোমরা কি অবস্থা তোমাদের। একটু রেসপন্স করো, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের তাহলে Ka201 Kp201 ফায়ার ভ্যালু 0, এই দুটো আমরা বের করলাম। এখন দেখো প্রথমত এখান থেকে এতটুকুর জন্য টোটাল টুকুর জন্য গামা দেয়া ছিল 110, এই যে গামা 110 দেয়া ছিল, যেহেতু 110 আর 115 অলরেডি গিভেন, যেহেতু এখানে ওয়াটার লেভেল আছে বোঝা যাচ্ছে, তাহলে এইখান থেকে 3 ফিট পর্যন্ত 110ই থাকতেছে গামার ভ্যালু। আবার এই যে 3 ফিট পরে বাকি যে 10 ফিট আছে সেজন্য আমাদের কি করতে হবে, গামার ভ্যালুটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। যেহেতু ওয়াটার আছে তার মানে আমরা কি করব, ওয়াটারের ইউনিট ওয়েট মাইনাস করব। জি। যেহেতু এটা পাউন্ডে আছে, পাউন্ড আর ফিটে আছে, তাহলে বুঝতেই পারতেছি আমাদের 62.5 পাউন্ড পার ফিট কিউবটা আমরা মাইনাস করব, ঠিক আছে? যদি কিলো নিউটন পার মিটার কিউবে থাকতো বা কিলো নিউটন আর মিটারে যদি আমাদের ভ্যালুগুলো দেয়া থাকতো, তাহলে আমরা কি করতাম 1000 মাইনাস করতাম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে 110 - 62.5 করে আমাদের অ্যাডজাস্ট করে নিলাম, সেটাকে আমরা লিখলাম গামা 1 প্রাইম। একইভাবে এখানে যেহেতু গামা 2 আছে, তাহলে আমাদের গামা 2 প্রাইম তাহলে কত হবে, গামা 2 যেটা দেয়া ছিল সেটা থেকে আমরা পানির ইউনিট ওয়েটটা মাইনাস করে দিলাম, বের হয়ে গেল, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ডান।
এর পরের কাজ হচ্ছে দেখো আমাদের বেসিক কাজ কি, এই যে প্রেসার গুলা বের করবো আমরা, প্রেসার বের করে তারপর হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের এই যে ডিটা বের করতে হবে। এখান থেকে এতটুকু তুমি জানো 3 ফিট, এখান থেকে এতটুকু তুমি জানো 10 ফিট। এটা তুমি কিন্তু জানো না, এটাই তোমার ডিজাইন করতে হবে, এই ডিটাই তোমার বের করা মেইন মোটিভ। ঠিক আছে, তো তুমি তো ডিটা ডিরেক্টলি বের করতে পারবা না, তোমার সবগুলো প্রেসারের ভ্যালু জেনে তারপর তুমি ইকুয়েশন সলভ করে দেন তুমি ডি বের করতে পারবা। তো তুমি যদি প্রেসার বের করতে চাও তাহলে প্রেসারের জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল, এই যে প্রেসার ইকুয়াল টু কে সিগমা ভি মাইনাস 2c রুট ওভার কে এ। এখানে কে এটা মাত্র তুমি বের করছো লেয়ার 1 এর জন্য বের করছো, লেয়ার 2 এর জন্য বের করছো। সিগমা ভিটা কি ছিল বলো তো? সিগমা ভি গামা এইচ। গামা এইচ মানে ওভারবার্ডেন প্রেসার, যেটা সিগমা বিটা হচ্ছে আমাদের ওভারবার্ডেন প্রেসার, মাইনাস 2c সিটা হচ্ছে কোহেশন, রুট ওভার কে এ, কে এটা তো মাত্র বের করলাম এটা, আর প্যাসিভ হলে জাস্ট মাঝখানে প্লাস, আর কিছুই চেঞ্জ না, আর কে পি হবে আর কি, কে এর জায়গায় কেপি হয়ে যাবে, দ্যাটস ইট। আচ্ছা, তো তার মানে আমাদের প্রথমত দরকার হচ্ছে এখানে সবগুলো ভ্যালু আমরা মোটামুটি জানি, শুধু জানি না সিগমা ভি। তার মানে আমাদের ওভারবার্ডেন প্রেসারটা প্রথমে বের করতে হবে। ফিগার কমপ্লিট করলাম, দেন প্রথম কাজ ওভারবার্ডেন প্রেসার বের করা। এখন তোমরা আমাকে বলো যে এখানে যেহেতু বিভিন্ন লেয়ার করে দিছি আমরা, তাহলে আমাদের ওভারবার্ডেন প্রেসার প্রথমত আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের এতটুকু পর্যন্ত সেম স্লোপ, সো আমরা P1 যে বের করব, তার মানে P1 এর জন্য আমাদের লাগবে হচ্ছে এখানকার ওভারবার্ডেন প্রেসার, এই যে এই লাইনের ওভারবার্ডেন প্রেসার লাগবে। সো এই লাইনের ওভারবার্ডেন প্রেসার যদি বের করতে চাই তাহলে কি করব বলো তো? গামা এইচ, তাই না? সিগমা V1 ইকুয়াল টু গামা এইচ। আমরা এখানে যে সিগমা V1 দিয়ে বুঝালাম যে এখানে ওভারবার্ডেন প্রেসার সিগমা V1, তাহলে সিগমা V1 ইকুয়াল টু গামা এইচ। গামা কত? 110, এইচ কত? 3। তাহলে কত আসতেছে? 330 নাকি? এবং অবশ্যই ইউনিট লিখতে হবে, কিন্তু ইউনিট মাস্ট, ইউনিট না লিখলে কিন্তু নাম্বার কাটা যায়। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের তাহলে আমাদের কি হলো? ওভারবার্ডেন প্রেসার বের হলো। বাকি ওভারবার্ডেন প্রেসার গুলো আমরা বের করে ফেলি। এখান থেকে দেখো সিগমা V2, যে এই লাইনে যদি তুমি চিন্তা করো তাহলে এখান পর্যন্ত কি আসতেছে? সিগমা V2। সিগমা V2 টা কিভাবে বের করতে হয় বলো তো? তোমরা 3-2 তে অনেকগুলো ম্যাথ করে আসছো, বলতে পারবা? একই ফর্মুলা গামা এইচই, বাট তারপরেও মানে এই সিগমা V1 টা কি করব তাহলে তখন? ম্যাম উপরের যে সেটা সিগমা উপরে যেটা ওভারবার্ডেন প্রেসার বের করেছি, জি, ওইটার সাথে নিচের গামা মানে 110 থেকে 62.5 বিয়োগ দেন ম্যাম হাইট দিয়ে গুণ করতে হবে। খুব সোজা কথায় হচ্ছে এখানকার জন্য এই যে এই লেয়ারের জন্য গামা হচ্ছে আমাদের 47.5, আর এই লেয়ারের হাইট হচ্ছে কত? 10 ফিট। সো আমরা জানি গামা 1 প্রাইম ইনটু 10 ফিট, আর এই উপরের যে ওভারবার্ডেন প্রেসারটা তো বের করেই ফেলছি, তাহলে এটা কি করব? যোগ করে দিব। তার মানে সিগমা V1 প্লাস গামা 1 প্রাইম ইনটু 10 কত আসে বলো তো? জি 805, এই যে। ঠিক আছে, এখন আসি আমরা সিগমা V3। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সিগমা V3। সিগমা V3 তাহলে এখন কিভাবে বের করব? সিগমা V3 এর জন্য কি করব বলো তো? সেম প্রসিডিউর, কিন্তু কি করব বলো? তুমি জাস্ট বেসিক জিনিসটা বলো। গামা V2 মাইনাস 62.5 যে ভ্যালুটা আসবে ওটাকে ডি তো ম্যাম আমরা জানি না। এক্স্যাক্টলি। আচ্ছা, সো সিগমা V3 তুমি যখন চিন্তা করবা তখন তোমার এটা তো যোগ হবেই, সিগমা V2 প্লাস প্লাস কি হবে? প্লাস হবে গামা 2 প্রাইম ইনটু ডি। ডি কিন্তু তুমি এখনো জানো না, তো তুমি জাস্ট লিখে রাখবা সিগমা V2 প্লাস গামা 2 প্রাইম ইনটু ডি। এই যে সিগমা V2 প্লাস গামা 2 প্রাইম ইনটু ডি, জাস্ট তুমি লিখে রাখলা, কারণ সবগুলো ওভারবার্ডেন প্রেসার আমরা প্রথমে বের করে ফেলবো। এরপরে দেখো এই যে এখান থেকে এতটুকু যে আসছে, এই যে এই হাইটটাকে আমরা এফ ধরে নিচ্ছি পরে আমাদের সুবিধার জন্য। ঠিক আছে, আমাদের মোমেন্ট আর্ম বের করতে তখন আমাদের কাজে লাগবে। জাস্ট এই হাইটটুকু আমরা এফ ধরে রাখছি, আর এই টোটালটুকু হচ্ছে ডি ধরছি আমরা। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলো তো
এই জায়গায় যদি কিছু না থাকে, এখানে মনে করো কোনো পানি বা এখানে ধরো কোনো মাটি নাই, এটার উপরে কোনো মাটি কিন্তু নাই, শীট পাইল, তুমি এখানে কিন্তু কনস্ট্রাকশন করবা, এখানে যদি পানি থাকে তুমি সেটাকে উঠায় ফেলতেছো মনে করো, তো এখানে কিন্তু কোনো মাটি কিন্তু নাই, তাহলে ঠিক এই জায়গাটার মধ্যে কি কোনো ওভারবার্ডেন প্রেসার আসবে? কি মনে হয়? ম্যাম ওয়াটারের একটা প্রেসার আসার কথা। ওয়াটার তো থাকতেছেই না, ওয়াটার তো আমি পাম্প করে বের করে ফেলতেছি। না ম্যাম তাহলে প্রেসার থাকবে না। থাকবে কিছু বলো তো? না ম্যাম। তাহলে যদি আমি এই যে এটাকে যেহেতু সিগমা V2 ধরছি, তাহলে এই পাশে যদি আমি সিগমা V2 প্রাইম ধরি বা মানে মনে মনে চিন্তা করি, তাহলে এটা সিগমা V2 প্রাইম, সেটা তাহলে কত আসতেছে? 0 আসতেছে, কিন্তু সেটা কিন্তু আমাদের 0 আসতেছে। ওকে, এইখানে কিন্তু কোনো ওভারবার্ডেন প্রেসার নাই, আসবে কোথায়? এইখানে, এই যে দেখো এই জায়গায় অবশ্যই আসবে, কারণ এখানে মাটি আছে, এটার উপরে তো মাটি নাই, এটার নিচে মাটি। এটা হচ্ছে আমাদের ওই যে তোমাদেরকে বলছিলাম লাস্ট ক্লাসে যে আমাদের ড্রেজিং যে করলাম আমরা, সেই ড্রেজ লাইনটা, এই ড্রেজ লাইনের নিচে হচ্ছে আমাদের মাটি অবশ্যই আছে, তার মানে এখানে সিগমা V4, মানে আমাদের অবশ্যই এখানে ওভারবার্ডেন প্রেসার আসবে। সেটা কত হবে? সিগমা V4 ইকুয়াল টু তাহলে কত লেখা যায়, কি মনে হয়? G minus F। D মাইনাস F কেন? টোটালটা না, টোটালটাই তো নিবে। তাহলে ম্যাম D। শুধু D কিসের সাথে হবে? গামা 2 প্রাইম ইনটু D, বোঝা গেছে? গামা 2 প্রাইম ইনটু D, এই যে গামা 2 প্রাইম D। তার মানে আমরা সবগুলো ওভারবার্ডেন প্রেসার মোটামুটি কমপ্লিট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে পি গুলা বের করা। এই যে এই পি গুলা বের করা, প্রেসার বের করা। প্রেসারের জন্য ফর্মুলা আমরা জানি, কিন্তু এখানে দেখো এখানে একটা জায়গায় আরেকটু ভুল আছে, সেটা একটু ঠিক করে নাও সবাই। তোমাদেরকে তখন বলছিলাম যে এটা হচ্ছে এইভাবে প্রেসার দিচ্ছে, এটা হচ্ছে ধরো এখানে যদি আমি দুইটা আলাদা পার্ট করি, ধরো একটা হচ্ছে পরে বুঝাচ্ছি দুইটা আলাদা পার্ট কেন করছি, তারপর এটা এই পাশে। এখন বলো এটা কি এই সাইডে হবে নাকি এইভাবে হবে? এইভাবে হবে ম্যাম। আমি যেভাবে দেখালাম সেভাবে হবে। সো এখানে যেটা দেখানো আছে এটা একটু ভুল আছে, এটাকে একটু কারেক্ট করে নাও, ঠিক আছে? এই জায়গাটা কারেক্ট করে নাও একটু। যদি কারো কাছে হচ্ছে বই না থাকে, নো প্রবলেম, তুমি খাতায় লিখে রাখো, ঠিক আছে? পরীক্ষার সময় আমি জাস্ট যে লাস্টবারে যে খাতাগুলো দেখলাম তোমাদের সিনিয়র ব্যাচের, ওদের অনেকেই করছে কি জাস্ট দেখে দেখেই তো করছে আলটিমেটলি। অনেকেই করছে হচ্ছে এখানে H5টা যেভাবে ছিল অ্যাজ ইট ইজ ওভাবেই করছে, ক্লাসে বারবার বলে দেওয়ার পরেও ভুল করছে। তো তোমরা এই ভুল করো না, ঠিক আছে? H5টা আমাদের এই ডিরেকশন বরাবর আসবে, H5টা এই পাশে লিখবা এভাবে, ঠিক আছে? এটা ঠিক করে নিছো? আচ্ছা, এরপর আমরা P1 বের করতে চাচ্ছি আমরা। তো P1 ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? এটা লেখা যায় না, এই যে KA সিগমা B মাইনাস 2C রুট ওভার KA, লেখা যায় তো নাকি? জি ম্যাম। সো এই জিনিসটা KA সিগমা B মাইনাস 2C রুট ওভার KA, এই জিনিসটা আমরা করতেছি তাহলে কোনটার জন্য? P1 এর জন্য। এখানকার সিগমা B, কোন সিগমা বিটা নিব? কে তো জানি 0.38, কোন সিগমা বিটা নিব বলো তো? সিগমা V1 যেটা ম্যাম। সিগমা B1, এই যে এইটা, তাই তো? যেহেতু তুমি এই লেয়ারে বের করতেছো, তো অবশ্যই তোমার তাহলে কি লাগবে? এটার উপরের থেকে যে ওভারবার্ডেন প্রেসার আসছে ততটুকু লাগবে, নিচেরটা তো আমাদের এখন দেখার বিষয় না। তার মানে সিগমা V1 এ তুমি যেটা বের করছো সেইটা তোমার কাজে লাগবে। তার মানে কে আছে, সিগমা বি আছে। এখন দেখো এখানে তুমি ভ্যালু বসাতে পারো, কিন্তু এখানে কি কোনো সি এর ভ্যালু আছে? এখানে সি কত? C0 ম্যাম। 0। তাহলে তোমার ইকুয়েশনের এই টার্মটা কি থাকতেছে, যে এতটুকু? না ম্যাম, ওইটুকু বাদ যাবে। ওইটুকু বাদ যাবে। তার মানে প্রথম দুইটা, এই যে এই এতটুকু পোরশনের জন্য, এখান থেকে এতটুকু পোরশনের জন্য আমাদের এই পরের ইকুয়েশনের পরের পোরশনটা কিন্তু বাদ যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো P1 বের করা খুবই সোজা, ম্যাথটা অনেক সোজা, একটু লেন্দি জাস্ট, ঠিক আছে? তার মানে P1 বের করতে সিগমা V1 ইনটু KA1। সিগমা V1 আমরা একটু প্রথমেই বের করছি 330, আর KA1 হচ্ছে আমরা ফার্স্ট একদম সবার প্রথমে বের করছি 27 ডিগ্রি দিয়ে 0.38। সো P1 ডান, আসলে কত? 125.4 PSF। এরপর আসি P2। P2 কিভাবে বের করব? একই ফর্মুলা তো,
জি ম্যাম এইখানে সিগমা V2 দিয়ে গুণ যাবে না? সিগমা V2 দিয়ে করো, রাইট। সবই ঠিক আছে, সিগমা V2 জাস্ট ঠিক আছে। এই যে দেখো সিগমা V2 জাস্ট যদি 805 সেই 805 এর সাথে 0.38 গুণ দিলা, শেষ। খুবই সোজা। এখন আসো P3 আর P4। এখানে তোমার জাস্ট একটা জিনিস তোমার সবসময় মনে রাখতে হবে যে এখানকার ভ্যালুটা কত হবে সেটা আমাদের প্রথমে চিন্তা করতে হবে। আচ্ছা, তোমরা তো 3-1 এ পড়ে আসছিলা যে অ্যাক্টিভ, প্যাসিভ আর হচ্ছে অ্যাট রেস্ট, এই তিনটার মধ্যে সবথেকে বেশি ভ্যালু হয় কোনটার বলো তো? সবথেকে বড় হয় কোনটা? অ্যাক্টিভে ম্যাম। অ্যাক্টিভ সবথেকে বড় হয়, প্যাসিভ। প্যাসিভ সবথেকে বড় হয়, তারপর সেকেন্ডে অ্যাট রেস্ট, থার্ডে হচ্ছে আমাদের অ্যাক্টিভ। তার মানে বুঝতেই পারতেছো যদি প্যাসিভ থাকে প্যাসিভটাই মোর ডমিনেটিং হয়। আচ্ছা যাই হোক, তো এখন দেখো এই লাইনটা আমরা একটু চিন্তা করি। দেখো এই যে এই লাইনটা, ঠিক আছে, আর নিচে হয়ে গেছে লাইনটা, এই যে এটা, এই লাইনটার মধ্যে দেখো কি হচ্ছে, এখানে আমাদের P3 বের করতে হবে, ঠিক আছে। সো P3 আমরা কিভাবে বের করব? এই লাইন বরাবর এই পাশে আছে প্যাসিভ, এই পাশে আছে অ্যাক্টিভ, তাই তো? তুমি তাহলে ভ্যালুটা কিভাবে বের করবে? এই যে P3টা কিভাবে বের করবে? এক পাশে অ্যাক্টিভ আছে, এক পাশে প্যাসিভ আছে। এইরকম কেসে আমাদের কি করতে হয়? প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ, মানে প্যাসিভের জন্য যে ফর্মুলা শিখলাম সেই ফর্মুলা মাইনাস অ্যাক্টিভের ফর্মুলা, তাহলেই তোমার এখানকার প্রেসার বের হয়। এটা একটু মনে রাখতে হবে। যখন এরকম কন্ডিশন হবে, মানে এই লেয়ারের এই পোরশন আর এই যে এই পোরশন তুমি যখন করবা, এই যে এই পোরশন তুমি যখন করবা, তখন কি করবা? প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ। প্যাসিভের জন্য ফর্মুলা কি? আমার কথা কি বুঝছো তোমরা? জি ম্যাম। কি বলছি? P3 বের করবো যখন, তখন প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ, তার মানে পি মানে পিপি মাইনাস পিএ। তো সেটাকে ডিরেক্টলি আমরা লিখতে পারি ফর্মুলাটা, এই যে দেখো প্যাসিভের ফর্মুলা মাইনাস অ্যাক্টিভের ফর্মুলা, ডিরেক্টলি লিখলাম, কিন্তু ভ্যালুগুলো কোনটা কি আমি বলতেছি, বাট দেখো ইকুয়েশনটাই তো বুঝতে পারতেছো নিশ্চয়ই। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে কি বসাচ্ছে, এই লেয়ারের সবকিছু বেসিক্যালি আমরা এখানে বসাবো, এই লেয়ারের। এখন আমাদের ফর্মুলাটা কি ছিল? কেপি, যেহেতু এপাশে এটা হচ্ছে প্যাসিভ, এই সাইডটা প্যাসিভ, তাহলে কি বসাবো? কেপি বসাবো অবশ্যই। সো কেপি যেহেতু লেয়ার 2 তে, সো কেপি টু সিগমা V2 প্রাইম, যেহেতু এইটা হচ্ছে সিগমা V2, এইটাকে আমরা সিগমা V2 বলতে পারতেছি না, সেজন্য সিগমা V2 প্রাইম বলতেছি। তো সিগমা V2 প্রাইম প্লাস 2C2 রুট ওভার KP2, সিম্পল। মাইনাস মাইনাস কি হবে বলো তো? অ্যাক্টিভের জন্য কি হবে এখানে? সিগমা V2 হ্যাঁ সিগমা V2 KA2। KA2, রাইট। যেহেতু এই সেকেন্ড লাইনের জন্য কাজ করতেছে, এটা তো করেই ফেলছো তুমি, কিন্তু এই যে এটা নিচে চলে আসছো, কিন্তু নিচের একটা লাইন, তার মানে KA2, রাইট। সিগমা V2 ইনটু KA2 মাইনাস এই লেয়ারে তুমি যখন উপর লেয়ার থেকে নিচে চলে আসছো, তুমি কিন্তু ক্লিয়ারতে ঢুকে গেছো কিন্তু এখন, তার মানে অবশ্যই তোমার সি থাকতেছে। সো মাইনাস 2C2 রুট ওভার KA2। এই ইকুয়েশনে আশা করি কোনো সমস্যা নাই। আছে কারো সমস্যা? না ম্যাম। আচ্ছা, এখন দেখো সিগমা V2 প্রাইম কোনো ভ্যালু আছে? কত এটা? 0 না? জি তাহলে এইটুকু 0 হয়ে যাচ্ছে, থাকতেছে কি 2C2। C2 এর ভ্যালু কত আমাদের এখানে? 800 মনে হয়, এই যে C2 এর ভ্যালু হচ্ছে 800। সো আমরা 2 ইনটু C2 মানে 800 ইনটু KP2, KP আর KP তোমার KP আর KA দুটাই কিন্তু এখানে সেকেন্ড লেয়ারের জন্য 1, সো আমরা জাস্ট 1 বসাই দিলাম, মাইনাস এই যে সিগমা V2 এর ভ্যালু তুমি বসাইছো কত? 805 ইনটু KA2 হচ্ছে 1, প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, যেহেতু ব্র্যাকেট উঠাই দিলাম, প্লাস 2C ইনটু 1। এখান থেকে আমরা P3 বের করে ফেললাম, খুবই সোজা ব্যাপার, ঠিক আছে। এখন আমাকে তোমরা বলো P4 কিভাবে বের করব? একই সিস্টেম, একদম একই সিস্টেম। P4 কিভাবে বের করতে পারি বলো তো? এইখানে তো আমাদের P5 এইটা তো ডিনোট করা নাই। P5 তুমি কি এটাকে বলতে চাচ্ছ? না ম্যাম, ওইটা P3 আর P5 মানে P ওইটা তো সমান থাকবে।
মানে আমি বলতেছি এখানে P4 এর কথাই, যেটা P4 তো এটা হচ্ছে P4। P4 কিভাবে বের করব? এই পাশে যেহেতু প্যাসিভ, এই পাশে হচ্ছে অ্যাক্টিভ। P4টা তাহলে কিভাবে বের করতে পারি? 4 মাইনাস P3। P4 মাইনাস P3, তাহলে কেমনে হলো? তাহলে P4 বের হলো না। আগের মতো সিস্টেম, প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ করবা, কারণ এ পাশে প্যাসিভ এ পাশে অ্যাক্টিভ। একদম আগে যে কাজটা মাত্র করলাম সে একই কাজ করব। সো প্যাসিভের জন্য, এখানে প্যাসিভের জন্য কি হবে বলো তো? তোমরা বলো, আমি লিখি, বলো। এই সাইডের Sigma প্যাসিভ V3 কত হবে বলো? ফর্মুলা তো জানোই, জি ম্যাম সিগমা V3 সিগমা V3। ভেরি গুড, সিগমা V3 আসতেছে। ওকে, তারপর আচ্ছা, KP2 সিগমা V3 তারপর into KP2 KP2 তারপর প্লাস plus 2C root over KP2 2C2 তাহলে বসাচ্ছি, তাই না? C2 রুট ওভার KP2 নাকি? KP2, ঠিক আছে। এইটা মাইনাস কি হবে? মাইনাস কি হবে বলো তো? sigma V4 এক্স্যাক্টলি, ভেরি গুড, সিগমা V4 তারপর V4 দেন অ্যাক্টিভের জন্য তো into KP KP হবে, K, হ্যাঁ, K2 minus 2C2 root over মাইনাস 2C2 K2 রুট ওভার K2। root over K2 কোশ্চেন ব্র্যাকেট দিতে হবে যেহেতু মাইনাস দিতে, ঠিক আছে। এটা তো কোনো বুঝতে সমস্যা নাই, বাকিরা তো বুঝছো নিশ্চয়ই, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, সো এখান থেকে আমাদের সিগমা V3 আমরা জানি, যেখানে আমরা বের করছিলাম KP2 আমরা জানি 1। দেন এরকম করে সবগুলো ভ্যালু এখানে বসাই, দেখি কি অবস্থা। এই যে দেখো, সিগমা V3 হচ্ছে 805 বসালাম, KP2 হচ্ছে 1, বসানোর দরকার নাই, জাস্ট ডিরেক্টলি বসাই দিলাম এখানে। তারপর দেখি এখানে তোমার দেখো একটু ডিরেক্টলি একটু ক্যালকুলেশন করছে। কি ক্যালকুলেশন করছে দেখো, 2C2 এর KP2 হচ্ছে 1, সো এখানে 2C2 আর এই পাশেও দেখো 2C2, কিন্তু এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 4C2 হয়ে যাচ্ছে ডিরেক্টলি, এইটা এটা মিলে 4C2 হয়ে যাচ্ছে, তাই না? সেটাকে ডিরেক্ট এখানে বসাই দিছে, বুঝছো? জি ম্যাডাম। ঠিক আছে, তারপর দেখো এখানে আর কি করছে দেখো, সিগমা V3 তো বসালাম, আর তোমার সিগমা V3 তো হচ্ছে তোমার 805 ইন্টু গামা 2 প্রাইম ইন্টু ডি, ওইটাই বসালাম ইন্টু 1 প্লাস এই যে এটা আর এটা দুটো মিলে হচ্ছে 4C2 মাইনাস এই যে সিগমা V4 ইন্টু K2। সিগমা V4 কত ছিল? গামা 2 প্রাইম ডি, সেটা বসালাম। তো এখানকার গামা 2 প্রাইম ডি আর এখানকার গামা 2 প্রাইম ডি কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র এই যে C2 ভ্যালু 800 আমরা জানি, থাকতেছে কত? এইটা আর এইটা দুটো মিলে 4005 PSF হলো। এই এতটুকু পর্যন্ত কারো বোঝায় কোনো সমস্যা আছে? না আচ্ছা, এরপর আমরা দেখি এখানকার হরাইজন্টাল ফোর্স আমাদের প্রথমে বের করতে হবে। পি বের হয়ে গেছে, এই যে হরাইজন্টাল, এই যে H1 H2 H3 H4 H5 এগুলো আমাদের বসাতে হবে, ঠিক আছে। H5 টা এই সাইডে হবে, আর এখানে দেখো এই জায়গাটা ট্রাপিজয়েডাল শেপ, তো সেজন্য আমরা এটাকে একটু আমাদের সুবিধার জন্য আমরা এটাকে রেক্টেঙ্গুলার প্লাস ট্রায়াঙ্গুলার করে ভাগ করে নিলাম। আমরা আমাদের সুবিধার জন্য করলাম এই কাজটা, ঠিক আছে। তো এখন বলো তো আমাকে H1 কত হতে পারে? H1 কিভাবে বের করতে পারি? টোটালটা ইউডিএল আছে। আচ্ছা, তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখাই। তোমাদের মনে করো সবই সোজা, ঠিক আছে, আমি একটু বাঁকা হতে পারে।
এটা মনে করো 4 ফিট, এটা মনে করো 4 ফিট, ঠিক আছে। সো এটা খুব সিম্পল একটা জিনিস। 2 কিপ পার ফিট দেওয়া আছে মনে করো, ইউডিএল দেওয়া আছে 2 কিপ পার ফিট, আর এটা হচ্ছে তোমার 4 ফিট, লেন্থ দেওয়া আছে 4 ফিট। তাহলে এটাকে তুমি যদি ইউডিএল থেকে পয়েন্ট লোডে কনভার্ট করতে চাও কি করবা? 2 into 4 2 into 4, সিম্পল জিনিস। 2 into 4 8 হবে তাহলে, তাই না? জি মাঝখানে লিখবো 2 into 4, ব্যাস। এটার জন্য কি করবা? 0.5 into 2 into 4 0.5 into 2 into 4, খুব সিম্পল কথায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জি তাই না? জি একই ভাবে এখানে আমাকে বলো তাহলে কি হবে, h1 এর ভ্যালু কি হবে তাহলে? 3 ম্যাম 3 হবে, মানে কেমনে 3 আসলো সেটা বলো। 3 হবে শুধু? না ম্যাম 0.5 হুম, into p1 into হ্যাঁ, 3 ম্যাম p1 এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। এখান থেকে এতটুকু আমরা জানি 3 ফিট, এই যে এখান থেকে এতটুকু p1 আমরা বের করছি 125 সামথিং। তাহলে কি করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই আমাদের কি আসবে, h1 আসবে। বুঝছো সবাই? এই বাকিরা সবাই বুঝছো জিনিসটা কিভাবে আসলো? এই দুটো এক্সাম্পল দেখলে এটা বুঝবা, ঠিক আছে? জি ম্যাম আচ্ছা, সো h1 আমরা তাহলে দেখি কি অবস্থা h1 এর। এই যে দেখো h1 হচ্ছে হাফ ইন্টু 125.4 ইন্টু 3 বের হয়ে গেলে, এটা পয়েন্ট লোড যেহেতু অবশ্যই পাউন্ডে হবে। এখন আসি h2, এখানে আমরা আসলে h2 আর h3 ভাগ করে ফেলছি, যেহেতু ট্রাপিজয়েডাল এটাকে আমরা ডিরেক্টলিও করতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে পরবর্তীতে আমাদের মোমেন্ট আর্ম বের করতে ঝামেলা হবে, কারণ ট্রাপিজিয়ামে মোমেন্ট আর্ম কোথায় থাকে আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো না, ঠিক আছে? সেই কারণে প্রথমত আমরা কি করব, এটাকে ভাগ করে নিব, দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করে নিলাম, একটা রেক্টেঙ্গুলার একটা ট্রায়াঙ্গুলার। এখন আমাকে বলো h2 হচ্ছে এই রেক্টেঙ্গুলার পোরশনের জন্য, আর h3 হচ্ছে এই ট্রায়াঙ্গুলার পোরশনের জন্য। এখন h2 কত হবে? 125 10 into into 10 125 ইন্টু p1 ও 25 হলে পিওন কেন হবে? পিওনই তো 125, 10 হবে ম্যাম 10 হবে এক্স্যাক্টলি। এখান থেকে এতটুকু হাইট হচ্ছে 10, আর p1 তো 125 কত জানি 5 মনে হয়। সো 125.5 ইন্টু 10, এই যে এই সিস্টেমে ইউডিএল ইন্টু হাইট বা লেন্থ, ঠিক আছে? এই যে সে কাজটা করছে 125.4 ইন্টু 10, h2 হয়ে গেল। এখন h3 কত হবে বলো তো? h3 হচ্ছে এতটুকু প্রশ্ন, half into হাফ ইন্টু, হ্যাঁ p2 minus p1 into 10. এক্স্যাক্টলি, হাফ ইন্টু p2 মাইনাস p1 ইন্টু 10। p2 মাইনাস p1 কেন? কারণ এইটুকু লেন্থ আমরা জানি না, সেটাকে কিভাবে বের করতে পারি, টোটালটা p2, সেখান থেকে p1 মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে, হয়ে গেল আমাদের কাজ। সো আমাদের h3 হয়ে গেছে। এখন h4 কিভাবে করব? দেখো h4টাকে আমরা কি করব, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে এই যে ডটেড দিয়ে আমরা এটাকে পুরোটা রেক্টেঙ্গুলার ধরে নিলাম, পুরোটা রেক্টেঙ্গুলার ধরলাম, ঠিক আছে? তাহলে h4 কত হয়? h4 p3 into d হ্যাঁ p3 ইন্টু d। দেখো p3 কত ছিল আমাদের, এই যে p3 395 ইন্টু d, ঠিক আছে? এখন আমাকে বলো h5 কিন্তু এতটুকুর জন্য এই যে এই বরাবর আসবে, এই ডিরেকশন আসবে, কিন্তু বারবার বলতেছি ডিরেকশন এটা হবে, ঠিক আছে? সো এই যে এখান থেকে যদি শুরু করি, এই ট্রায়াঙ্গুলার পোরশনটা যদি আমরা চিন্তা করি, টোটাল ট্রায়াঙ্গুলার পোরশনটা, তাহলে কি হবে, h5 কত হবে? h5 কত হবে বলো? একই তো, half into half into p4 into f হাফ ইন্টু p4 into f f হবে, ঠিক আছে, p4 হবে। h5 টোটালটুকু আমরা চিন্তা করতেছি, টোটালটুকুর জন্য h5 এতটুকু ধরলাম না, তাহলে ম্যাম p3 plus p4 এক্স্যাক্টলি, হ্যাঁ p3 প্লাস p4, এই যে দেখো p3 প্লাস p4, টোটালটুকু হচ্ছে p3 প্লাস p4, ঠিক আছে? এই যে হচ্ছে হাফ ইন্টু p3 প্লাস p4 ইন্টু f। আমরা এগুলোকে একটু সিম্পলিফাই করে করে রেখে দিলাম, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল ফোর্স বের হলো। এখন এইখান থেকে এই যে এই ইকুয়েশন থেকে
আমরা কি বলতে পারি, সামেশন অফ fx যদি আমি করি, সামেশন অফ fx, তাহলে কি হয় বলতো? যদি আমি এই ডিরেকশনটাকে প্লাস ধরি, এই যে এটাকে যদি প্লাস ধরি, এই ডিরেকশন হচ্ছে প্লাস, তাহলে আমাকে বলো কি হবে? সামেশন অফ fx, এই ফিগার দেখে বলো, h1 প্লাস h2 প্লাস h3, তারপর minus h4 মাইনাস h4, তারপর minus h5 প্লাস h5 মাইনাস oh হবে, sorry plus h5 plus প্লাস h5, শুধুমাত্র h4 মাইনাস হবে, বাকি সব কিন্তু প্লাস। বুঝে গেছে? এই যে এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে লেফট রাইট করে শুধুমাত্র জাস্ট f পর্যন্ত করলাম, fটা কিভাবে রাখলাম জাস্ট, এটাকে তোমরা তোমাদের মতো করেও ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নাই, বা তুমি শুধু ডি রাখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না এখন আসি মোমেন্ট টার্ম। মোমেন্ট টার্ম কি? মোমেন্ট টার্ম বের করা খুবই সোজা। মোমেন্ট টার্ম বেসিক্যালি হচ্ছে আমাদের, দেখো এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট আর্ম বের করা হচ্ছে তোমার সিম্পলি ডিসটেন্স বের করা। ঠিক আছে? এই পয়েন্টের রেসপেক্টে এই h1টা কোন জায়গায় আছে, মানে এটা সিজি তুমি বের করতেছো, একদম বটম থেকে তুমি বেসিক্যালি সিজি বের করতেছো, সোজা কথায় একদম বটম থেকে যদি আমি এটার সিজি চাই তাহলে কি হবে? এই ট্রায়াঙ্গুলার পোরশনে যদি সিজি চাই তাহলে কত হবে? বটম থেকে, নিচ থেকে d হ্যাঁ, তারপর ডি, তারপর ম্যাম 10 plus 10 প্লাস 10, হ্যাঁ, তারপর প্লাস হচ্ছে ম্যাম 1/3 into h 1/3 into 3 h কেন? এই যে এখানে এতটুকু তো জানি আমরা, জি ম্যাম 3 Three. তাই না? d প্লাস 10 প্লাস 1/3 of 3, বুঝছো তো এটা নিশ্চয়ই? ওকে, একটু বলবেন? আবার বলবো? জি ম্যাম। আচ্ছা দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের এখন এই যে আমাদের দেখো ট্রায়াঙ্গেল দেখতেছি, রেক্ট্যাঙ্গেল দেখতেছি, আবার ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, এখন এগুলার একদম বটম থেকে সিজি বের করবো আমরা। ঠিক আছে? এটাকে আমরা মোমেন্ট আর্ম বলতেছি। সো এখন ধরো এখান থেকে যদি তুমি একদম বটম থেকে যদি তুমি সিজি বের করতে চাই ট্রায়াঙ্গুলার পোরশনে, এই ট্রায়াঙ্গুলার পোরশনে সিজি কোথায় থাকে বলো তো? 1/3 অফ বেস না? জি ম্যাম। বটম থেকে যদি চিন্তা করি, বেস থেকে যদি চিন্তা করি তো 1/3 অফ বেস, উপর থেকে চিন্তা করলে 2/3 অফ 3 হইতো আর কি। এখান থেকে এতটুকু তো 3 ফিট, এটা তো আমরা জানি। জি ম্যাম, বুঝতে ঠিক আছে? তাহলে এই যে দেখো, এখান থেকে এতটুকু হচ্ছে ডি, এখান থেকে এতটুকু হচ্ছে 10 ফিট, আর এখান থেকে এতটুকু তাহলে কত হবে? 1/3 অফ 3 ফিট। হুম। সবগুলো যোগ করে দিলাম, তাহলে তো বের হয়ে যাচ্ছে যে এখান থেকে এতটুকু। বুঝছো এখন? জি ম্যাম। আচ্ছা, সো আমরা তাহলে এই যে দেখো M1 H1 এর জন্য যখন বের করতেছো, মানে H1 এর যে ট্রায়াঙ্গেলটা সেটার জন্য করতেছো যখন, তখন M1 d plus 10 plus 1/3 of 3 d plus 11 জাস্ট ইজি করে লিখলাম আমরা। এখন M2 একই ভাবে বটম থেকে এই H2 যেখানে আছে, মানে এই রেক্ট্যাঙ্গেলটা, তাহলে বটম থেকে এই রেক্ট্যাঙ্গেলটা কতটুকু দূরত্বে আছে? d plus 5 d plus 5, d plus, যেহেতু এটা টোটালটা 10 অবশ্যই অর্ধেকে হবে, তাহলে d plus 5। এখন আমাকে বলো একদম বটমের রেসপেক্টে এই ট্রায়াঙ্গেল কোথায় আছে, মানে H3 এর জন্য তাহলে M3 যখন বের করব তাহলে কি হবে? ম্যাম d plus 1/3 plus into হ্যাঁ। 10 প্লাস 3.33 1/3 of 10, 10 জি ম্যাম। 10 হাইটটা যেহেতু 10, এই যে দেখো আমাদের সেই কাজটাই করছে, d plus 10/3 বা 1/3 of 10 একই কথা। এখন দেখি আমরা এটার জন্য কি হবে? 1/3 of f, কত? 1/3 of f, 1/3, এটা তো রেক্ট্যাঙ্গেল। না ম্যাডাম ওইটা তো d/2, তারপর এটা ম্যাডাম 1/3 বাই হ্যাঁ, H4 এর জন্য যখন করব তখন হচ্ছে আমাদের কি হবে দেখো, d/2। আর যখন আমি হচ্ছে তোমার এটার জন্য করব, মানে H5 এর জন্য যখন করব তখন কত হবে? 1/3 of f, তাই না? যেহেতু এই যে এই হাইটটা হচ্ছে f, তাহলে কি বটম থেকে তাহলে 1/3 হবে? অবশ্যই আমরা জানি বেস থেকে 1/3 আর তোমার হচ্ছে অ্যাপেক্স থেকে 2/3। ঠিক আছে? সো এখান থেকে আমরা জাস্ট M5 পর্যন্ত বের করলাম। এখন মোমেন্ট আর্ম বের করছি। মোমেন্ট কিভাবে বের করি? মোমেন্ট হচ্ছে আমাদের ডিসটেন্স ইনটু লোড, লোড ইনটু ডিসটেন্স। তাহলে যদি মোমেন্ট চাই তাহলে কি করব? এই M1 ইনটু H1 এটা তোমার, তারপর হচ্ছে এখানে জাস্ট পজিটিভ যেগুলো সেগুলো পজিটিভই থাকতেছে, নেগেটিভটা নেগেটিভই থাকতেছে। টোটাল মোমেন্ট যদি বের করতে চাই, ব্যাপারটা কি বুঝতেছো? মোমেন্ট তাহলে কি হবে?
জি ম্যাম। যদি আমি মোমেন্ট চাই তাহলে m1h1 প্লাস m2h2 প্লাস m3h3, যেহেতু h4 মাইনাস আছে তাহলে মাইনাস m4h4 প্লাস m5h5। বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, সো এখান থেকে দেখো ক্যালকুলেশনের এখানকার তোমার যতগুলা কি বলে ভ্যালু আছে সবগুলা ভ্যালু আমরা এখানে বসালাম, বসা এটাকে একটু সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করে আমরা কি করলাম, এফ স্কোয়ার রাখলাম। এটা হয়তো বা দেখতে পারো তোমরা, এটা হয়তো বা ক্যালকুলেশন করলে হয়তো বা এরকম নাও আসতে পারে। এটা আমাকে গত সেমিস্টার কয়েকজন বলতেছিল, তোমরা এটা করে দেখো যে এক্স্যাক্টলি এটা আসে কিনা। না আসলে কোনো সমস্যা নেই, এক্স্যাক্টলি এটাই আসতে হবে এরকম কিছু না। তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করলেই চলবে, সিস্টেমটা ঠিক থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো একবার এফ বের করলাম, একবার এফ স্কোয়ার বের করলাম, এটাকে দিলাম ইকুয়েশন 1, এটাকে দিলাম ইকুয়েশন 2। এখন আমরা এখানে একটা ট্রায়াল এন্ড এরর প্রসেস করব। সেটা কি? ট্রায়াল এন্ড এরর প্রসেসটা হচ্ছে ডি আর এফ বের করার একটা প্রসেস। সেটা কিভাবে বের করতে হয়, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2টা আমরা কম্পেয়ার করব। প্রথমত আমরা জাস্ট অ্যাজিউম করে নিলাম ডি এর ভ্যালু, এই যে এই ডি এর ভ্যালু আমরা প্রথমে অ্যাজিউম করলাম সাপোজ 8 ফিট। তো 8 ফিট যদি তোমার ডি এর ভ্যালু হয়, তুমি এখানে 8 ফিট বসাও, এই যে ডি এর জায়গায় 8 ফিট বসাও, এখানে ডি এর জায়গায় 8 ফিট বসাও, তাহলে তোমার কি আসতেছে, ইকুয়েশন 1 থেকে একটা ভ্যালু আসতেছে, ইকুয়েশন 2 থেকে একটা ভ্যালু আসতেছে। বুঝছো? মানে ইকুয়েশন 2 এর রাইট হ্যান্ড সাইড কিন্তু, বা ইকুয়েশন 1 এর রাইট হ্যান্ড সাইড কিন্তু। বুঝতে পারছো এতটুকু? জি ম্যাম। আচ্ছা, তারপর কি করব, ইকুয়েশন 1 2 তে বসালাম, দেন দেখলাম কি f ইকুয়াল টু যত আসতেছে f স্কয়ার ইকুয়াল টু তার থেকে অনেক বেশি চলে আসছে। যেহেতু 5 স্কয়ার করলে কত হবে, কত হওয়া উচিত? 25। তো এখানে যদি 25 বা 30ও যদি আসতো তাহলে আমরা কিন্তু এটা নিতে পারতাম 8 ফিটটা। তো আমরা কি করলাম, আমরা আরেকটু কমাই দিলাম ভ্যালুটাকে, 5 ধরলাম। 5 ধরার পর এখানে আসলো 3, এখানে যদি ডি বসাও, ডি এর ভ্যালু যদি 5 বসাও তাহলে এফ এর ভ্যালু আসতেছে 3, ডি এর ভ্যালু 5 বসালে এফ এর স্কয়ার এর ভ্যালু আসতেছে 6.51। কাছাকাছি, কাছাকাছি বলতে অত কাছাকাছি না, 9 হওয়া উচিত ছিল, এখানে প্রায় ধরো 7 এর মতো আছে আর কি। ঠিক আছে? তুমি এখানে আরেকটা ট্রায়াল দিতে পারো, তোমার ইচ্ছা, 5.1 ধরতে পারো, 5.2 ধরতে পারো, তোমার ইচ্ছা। তো বুঝতে পারতেছি 5 এর কাছাকাছি কিছু একটা ভ্যালু হবে। ঠিক আছে? একটু বেশি কমে গেছে তো, তাহলে 5.23 তে হয়তো বা এটা মিলে যাবে। বুঝছো আমি কি বলছি? জি ম্যাম, বাট এখানে পরীক্ষার সময় আমরা কতটুকু মানে কম পরীক্ষার বেশি সময় হইলে অ্যাকসেপ্ট তোমরা করা জাস্ট, যাবে না? তোমরা যে কাছাকাছি এরকম 2-3 কম হইলে, বা হচ্ছে ধরো অনেক বড় ভ্যালু হইলে ধরো 10 কম হইতে পারে, অনেক বড় ধরো 8000 9000 ভ্যালু আসছে তখন 10-12 কম এরকম হইতে পারে। বাট এরকম হবে না আশা করি। তোমাদের হয়তো বা দেখবা যে 1-2টাতেই তোমাদের মিলে যাচ্ছে। প্রথমে একটা অ্যাজিউম করলা, তারপর ওইটা দেখেই বুঝবা যে এরপরে কত করতে হবে। বুঝে গেছে? জি ম্যাম। এটা করার পরেই বুঝতে পারবা। আর তোমরা ইকুয়েশনটা লিখে রাখবা, ক্যালকুলেটরে লিখে রাখবা এই ইকুয়েশনটা, জাস্ট ডি এর ভ্যালু বসাবা। বুঝছো? তাহলে সুবিধা হবে। সো আমরা ধরলাম এখানে জাস্ট লিখে দিলাম তাহলে ডি ইকুয়াল টু 5 ফিট। যদি 5 ফিটে হচ্ছে না, একটু বড় দিতে হইতো। তো এখন দেখো 5 ফিটে পরে আমরা কি করব, আমরা তো এটা একটু আন্ডার এস্টিমেট করে নিলাম, জিনিসটাকে আমরা আন্ডার এস্টিমেশন করে নিলাম। তাহলে আমরা 20% যদি ফ্যাক্টর অফ সেফটি ধরি, 20%, তাহলে কত আসছে? 1.2। ঠিক আছে? তো 1.2 দিয়ে যদি 5 কে গুণ করে আসতেছে তাহলে 6 ফিট। সো আমরা 5 ফিট না ধরে আমরা 6 ফিট ধরতেছি। এটা আমাদের সেফটির জন্য আমরা করতেছি। ঠিক আছে? তাহলে টোটাল লেন্থ অফ পাইল কত হবে? এটা হচ্ছে আমাদের 3 ফিট, এটা হচ্ছে 10 ফিট, আর এখন ধরলাম 6 ফিট, তাহলে টোটাল আসতেছে আমাদের 18 ফিট। এতটুকু পর্যন্ত আমাদের ডিজাইন। এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে কিনা? সবাই কি বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই তো মোটামুটি ম্যাথটা শেষ। এরপর নেক্সট ক্লাসে আমরা সিম্পলিফাইড মেথডটা জাস্ট দেখবো, দেখি আমাদের মোটামুটি শীট ফাইলের ম্যাথ শেষ হয়ে যাবে। এই যে এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের একটু মাস্টার, একটু হায়ার লেভেলের ম্যাথ। এগুলো আমরা যেমন মাস্টার্সে আমি করে আসছি এই ম্যাথগুলো। এই যে এই ম্যাথগুলো মাস্টার্স লেভেলের আর একটু, যেগুলো স্যান্ড লেয়ার যেগুলোতে আছে। তো সেই জন্য আমরা এটা একই সিস্টেম, সবই একই সিস্টেম, একটু ক্রিটিক্যাল বেশি। বুঝছো? এই ম্যাথটা দেখা যায় করলে মানে এটা তো আরেকটু সোজা, মানে মাস্টার্স লেভেলে যে ম্যাথ আছে সেটা ধরো 4-5 পেজের মতো হয় আর কি, একটু বড়ই ছিল আর কি। বুঝছো? তো এখানে একটু ঝামেলা আছে, একটু একটু তোমার একটু এ পাশে সরতে পারে বা এ পাশে ভিতরের দিকে আসতে পারে। তো এই জন্য তোমাদের বিএসসি লেভেলে এই ম্যাথটা করানো হয় না। আমি যেটা দেখালাম সেটা প্লাস সিম্পলিফাইড মেথড, এই যে 9.3 মোস্ট প্রবাবলি
এই যে এটা করানো হয়, এটা করবো আর কি আমরা নেক্সট ক্লাসে। এটা করবো বলতে এটা তোমরা বুঝবাই, জাস্ট লাস্টে দিয়ে আমি একটু বলে দিব তোমাদেরকে। So, আজকের ম্যাথে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করতে পারি। জি। কারো কি কোনো ঝামেলা আছে আমাকে বলতে পারো, কোনো জায়গায় বুঝো নাই আরেকবার বললে ভালো না হয়। ম্যাম। না বুঝতে পারছো? ঠিক আছে।